বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে। এই সফর নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সফরের দৃশ্যমান অর্থনৈতিক অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের 4 দিনের সফরে হাজার কোটি ডলারের কোনো ঋণ ঘোষণা হয়নি, নতুন কোনো মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তিস্তা মেগা প্রকল্পে অর্থায়নের আশ্বাসও মেলেনি। প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য অতি জরুরি এসব চাওয়া পূরণ হলো না কেন? কেন বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বা আর্থিক প্রতিশ্রুতি মিলল না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনা প্রেসিডেন্টের এক প্রস্তাবে ঝুলে গেছে অনেক কিছু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBEC প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। সূত্রগুলো বলছে, চীনের প্রস্তাবিত এই করিডোরটি বাংলাদেশের জন্য এক বিশাল দ্বিমুখী তলোয়ারের মতো। বাংলাদেশ সরকার অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখির মতো। চীনের এই প্রস্তাবে রাজি হলে শুধু প্রতিবেশী ভারত নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ এবং কোয়াডের শক্তিশালী দেশগুলোর সাথে দীর্ঘ মেয়াদে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি বাড়তে পারে। একই কারণে গত প্রায় 1 বছর ধরে চীন থেকে 20টি জেটেন যুদ্ধ বিমান কিনবো করেও আগাতে পারছে না বাংলাদেশ। প্রশ্ন হলো, ভূ রাজনীতির বেড়াজাল ভেদ করে আদৌ চীনকে করিডোর দিতে পারবে কি বাংলাদেশ? আর সেটি যদি চীন না পায়, তাহলে চীন কি বাংলাদেশের চাওয়াগুলো পূরণ করবে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ কূটনৈতিক কাঠামোয় উন্নীত করা, মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের আলোচনা, প্রথমবারের মতো 2+2 নিরাপত্তার সংলাপ, তিস্তা প্রকল্পে অর্থায়ন, GDI এর যোগদান এবং 17টি সমঝোতা সব মিলিয়ে সফরের সবচেয়ে বড় অর্জনগুলো দৃশ্যমান অবকাঠামোর চেয়ে অনেক বেশি কৌশলগত। তবে বাংলাদেশের প্রত্যাশা ছিল তিস্তা মেগা প্রকল্পে অর্থায়ন আর ঋণ প্রাপ্তি। দুটোর কোনোটি এই সফরে আসেনি। উল্টো চীনের প্রেসিডেন্ট বহু আগে মরে যাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBEC প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যেটি বাংলাদেশের জন্য আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি বাড়াচ্ছে। চীন, মিয়ানমার এবং বাংলার ভৌগোলিক ও বাণিজ্যিক সংযোগের ইতিহাস শত বছরের প্রাচীন। মূলত প্রাচীন দক্ষিণ পশ্চিম সিল্ক রোড বা সাউদার্ন সিল্ক রোড এর একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। এই ঐতিহাসিক সংযোগকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ শুরু হয় 1990 দশকের শেষ ভাগে। 1999 সালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে 4টি দেশ, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের প্রতিনিধিরা প্রথমবারের মতো মিলিত হন। এই উদ্যোগটি কুনমিং ইনিশিয়েটিভ নামে আত্মপ্রকাশ করে। 1.5 দশক ধরে বার্ষিক আলোচনার পর 2013 সালে চীনের তৎকালীন প্রিমিয়ার লি খুসিয়াং এর ভারত সফরের সময় এই উদ্যোগটি এক নতুন গতি লাভ করেছিল এবং 4 দেশের সরকার একে একটি রাষ্ট্রীয় বা ট্র্যাক 1 অর্থনৈতিক করিডোর হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIMEC নামে পরিচিতি পায়। 2013 সালের ডিসেম্বর মাসে কুনমিংয়ে অনুষ্ঠিত প্রথম যৌথ স্টাডি গ্রুপের সভায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি সুনির্দিষ্ট সড়ক ও রেল সংযোগের রূপরেখা তৈরি করা হয়, যা চীনের কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের লাসিও ও মান্দালয় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এর জন্য 2013 সালের ফেব্রুয়ারিতে কলকাতা ঢাকা কুনমিং কার র্যালি অনুষ্ঠিত হয়। কিন্তু কুনমিং উদ্যোগ থেকে BCIM অর্থনৈতিক করিডোরে রূপান্তরের পর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক আশাবাদের সৃষ্টি হয়েছিল তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং চীনের বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা এই আঞ্চলিক সংযোগকে শুরুতেই নষ্ট করে দিয়েছিল। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তার বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ঘোষণা করেন, তখন বেজিং BCIM করিডোরটিকে BRI এর অন্যতম প্রধান 6টি স্থল করিডোরের অন্তর্ভুক্ত করে নেয়। ভারতের নীতি নির্ধারকেরা মনে করেন BCIM মূলত একটি উপ আঞ্চলিক ও পারস্পরিক বাণিজ্যিক প্রকল্প ছিল, কিন্তু চীন একে তার একক বৈশ্বিক ভূকৌশলগত প্রকল্প BRI এর অংশ বানিয়ে এর মূল চরিত্রই বদলে দিয়েছিল। ফলস্বরূপ ভারত ধীরে ধীরে BCIM করিডোর থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে।
2019 সালে বেজিং এ অনুষ্ঠিত দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের যৌথ ইশতেহারে চীনের রাষ্ট্রীয় নথিপত্র থেকে BCIM এর নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়, যা এই 4 দেশীয় সংযোগ প্রকল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। প্রশ্ন হলো, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন কেন আবার করিডোর প্রস্তাবটি বাংলাদেশের কাছে উত্থাপন করলো? এর উত্তর লুকিয়ে আছে চীনের বৈশ্বিক ভূকৌশল এবং জ্বালানি নিরাপত্তার জটিল সমীকরণে। চীনের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে দুর্বলতম স্থান হলো সিঙ্গাপুরের অদূরে অবস্থিত সংকীর্ণ মালাক্কা প্রণালী। চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 80% এই মালাক্কার প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। বেজিং এর সামরিক নীতি নির্ধারকেরা আশঙ্কা করেন, তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের কোনো সরাসরি সামরিক সংঘাত তৈরি হয়, তবে মার্কিন নৌবাহিনী এবং তার কোয়াড মিত্ররা অতি সহজেই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে চীনের সম্পূর্ণ জ্বালানি সরবরাহ লাইন বন্ধ করে দিতে পারে। এই অবরুদ্ধ অবস্থা বা মালাক্কা সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো এমন এক বিকল্প পথ তৈরি করা, যা মালাক্কা প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরের জলসীমায় প্রবেশাধিকার দেবে। CMBSC বা চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এই ক্ষেত্রে চীনের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত এবং লজিস্টিক্যালি সবচেয়ে সাশ্রয়ী স্থলপথ হিসেবে কাজ করবে। তাছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং মাদাই দ্বীপে ইতিমধ্যে চীনের একটি অত্যন্ত সক্রিয় জ্বালানি টার্মিনাল ও 770 কিলোমিটার দীর্ঘ গ্যাস ও তেল পাইপলাইন রয়েছে, যা সরাসরি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের সাথে যুক্ত। 2013 সাল থেকে এই পাইপলাইনটি নিয়মিতভাবে চীনের প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ করে আসছে এবং এটি চীনের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ব্যাকআপ হিসেবে কাজ করছে। কিন্তু মিয়ানমারের তীব্র অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এই পাইপলাইনের নিরাপত্তাকে বড় ধরনের হুমকিতে ফেলেছে। চীন যদি মিয়ানমার হয়ে এই সংযোগটি বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক ও রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে, তবে তা কিয়াকফিউ ভিত্তিক করিডোরটিকে একটি বহুমাত্রিক এবং তুলনামূলকভাবে নিরাপদ নেটওয়ার্কে পরিণত করবে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের কাছে ভবিষ্যৎ ভূ রাজনীতি বিবেচনায় চীনের সবচেয়ে বড় স্বার্থ হয়ে দাঁড়াচ্ছে এই করিডোর, কারণ তাতে চীনের ইউনান প্রদেশের অবহেলিত অর্থনীতির বিকাশ হবে। চীনের প্রস্তাবিত এই ত্রিদেশীয় করিডোরটি কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমার সীমান্তের রুইলি শহর পর্যন্ত বিস্তৃত। রুইলি সীমান্ত অতিক্রম করে এই করিডোর মিয়ানমারের লাসিও এবং দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় পৌঁছাবে। মান্দালয়কে এই করিডোরের প্রধান হাব বা সংযোগ স্থল হিসেবে বিবেচনা করা হয়। মান্দালয় থেকে করিডোরের প্রধান শাখাটি দক্ষিণ পশ্চিমে মোড় নিয়ে রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত হবে। অন্য একটি শাখা মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন পর্যন্ত যাবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু বা সীমান্ত শহরগুলো থেকে এই নেটওয়ার্কটি সরাসরি বাংলাদেশের কক্সবাজার জেলার ঘুমদুম সীমান্তের সাথে সড়ক পথে যুক্ত হবে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন তৈরি করেছে এবং ঘুমদুম সীমান্ত পর্যন্ত 4 লেনের আধুনিক হাইওয়ে নির্মাণের কাজ আংশিক শেষ করেছিল। এই করিডোর বাস্তবায়িত হলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সড়ক নেটওয়ার্ক সরাসরি কক্সবাজার ও চট্টগ্রামের মিরসরাই ও মোংলা বন্দরের সাথে সড়ক ও রেলপথে সংযুক্ত হয়ে যাবে। কিন্তু চীনের এই করিডোর প্রস্তাবের অর্থনৈতিক ও তাত্ত্বিক যুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মিয়ানমারের বর্তমান ভূখণ্ডগত বাস্তবতা এবং অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি একে একটি সুদূর পরাহত ও প্রায় অসম্ভব প্রকল্পে পরিণত করেছে। প্রস্তাবিত করিডোরটি মিয়ানমারের যে রাখাইন রাজ্যের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, সেই রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকা এখন জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে। 2025 সালের জানুয়ারিতে আরাকান আর্মি রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর ওয়েস্টার্ন রিজিওনাল কমান্ড সদর দপ্তর দখল করে নেয়। এই অ্যান টাউনশিপে অবস্থিত চীন মিয়ানমার তেল ও গ্যাস পাইপলাইনের প্রধান নিয়ন্ত্রণ ও পাম্পিং স্টেশন। এর ফলে বেইজিং এর সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত জ্বালানি লাইফলাইনটি এখন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে গেছে। যদিও আরাকান আর্মি চীনের এই তেল ও গ্যাস পাইপলাইন এবং অন্যান্য চীনা অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত যুদ্ধ কবলিত অঞ্চলের উপর দিয়ে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ট্রানজিট
পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের যুদ্ধাবস্থায় কোনো আন্তর্জাতিক পরিবহন করিডোর স্থাপন করা হলে তা নিয়মিতভাবে নাশকতা ও আক্রমণের শিকার হতে পারে, যা বিমা খরচ এবং পণ্যের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা ও বেজিং এর সম্পর্ককে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা বা যৌথ ভাগ্যের অংশীদারে উন্নীত করার প্রস্তাব দেন এবং এর অধীনে মিয়ানমার বাংলাদেশ করিডোরটি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে এতে তাৎক্ষণিকভাবে সম্মতি দেওয়া হয়নি। বিশ্লেষকরা মনে করেন চীনের প্রস্তাবে সায় দিলে বাংলাদেশ সরাসরি বেশ কিছু শক্তিশালী দেশের রোশনারে পড়ে যাবে। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ট্রানজিটের একটি বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। এছাড়া আছে পশ্চিমা দেশগুলোর অসন্তুষ্টি ও মার্কিন ওয়ার চাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেদিন চীন সফরে যাবেন সেদিনই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দফায় দফায় বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশকে চীনা সমরাস্ত্রের বিকল্প হিসেবে মার্কিন ও পশ্চিমা প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব দিয়েছেন এবং চীনের সাথে খুব বেশি সংবেদনশীল কৌশলগত জোটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় চীনকে সরাসরি করিডোর সুবিধা দিলে তা বাংলাদেশকে মার্কিন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড জোটের শত্রুতে পরিণত করতে পারে। বিশ্লেষকরা মনে করেন চীনের ঋণের ফাঁদে পা দিয়ে অতীতে সর্বশান্ত হওয়ার রেকর্ড আছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নির্মাণে চীনা ঋণ পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত 99 বছরের জন্য বন্দরটি চীনের কাছে হস্তান্তর করতে হয়েছে, যা শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে খর্ব করেছে। একইভাবে পাকিস্তানের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে এসে তীব্র নিরাপত্তা সংকট, ঋণের বোঝা এবং ধীরগতির মুখে পড়েছে। মিয়ানমার নিজেও চীনের ঋণে কিয়াকফিউ বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে, যার কোনো অর্থনৈতিক সুবিধা এখনো দৃশ্যমান নাই। তাছাড়া রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা এবং আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তবে সেই অস্থিতিশীলতা এই করিডোরের মাধ্যমে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারে। ট্রানজিট রুট চালু হলে মিয়ানমারের সীমান্ত দিয়ে ইয়াবা ও আইসের মতো মাদক চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নেটওয়ার্ক বাংলাদেশে আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার চীন বনাম পশ্চিমাদের এই কূটনৈতিক দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে কি সিদ্ধান্ত নেয়।